দর্শক, চ্যানেল আয়ের পর্দায় স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আজকের আয়োজনে। সাথে আছি আমি সামান্তা। 2024-এর আন্দোলনে সম্ভবত সবচেয়ে উচ্চারিত স্লোগান ছিল কোটা না মেধা, মেধা মেধা। এর আগেও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলন হয়েছে। 2024 সালের কোটা বিরোধী আন্দোলন পরিণত হয় বৈষম্য বিরোধী আন্দোলনে, যা চূড়ান্তভাবে সরকার পতন ঘটায়। এই আন্দোলনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন করে সরকারি চাকরিতে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য মোট 7% কোটা নির্ধারণ করেছে। সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদের 25% আসন নারীদের জন্য সংরক্ষণের প্রস্তাব করেছে, যে ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে বলে জানা যায়। আমাদের আজকের আলোচনার বিষয় কোটা নেই কোটা আছে। অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, এবং আছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন, যুগ্ম সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান, জাতীয় নাগরিক পার্টি। স্বাগতম আপনাদের। প্রথমে যে কথাটা আসলে বলছিলাম যে নতুন করে কোটার প্রজ্ঞাপন জারি করেছে একটা নতুন কমিটি গঠন করে। এই যে কোটাটা একবার কোটার জন্যই আসলে আন্দোলনটা শুরু হয়েছিল, এখন আবার সেই প্রজ্ঞাপনটা জারি করা যেখানে 5% মুক্তিযোদ্ধাদের জন্য কোটা, 1% প্রতিবন্ধীদের জন্য এবং অন্য লিঙ্গের মানুষজনদের জন্য, এখন কোটাটা আসলে আবার জারি করাটা কতটা যুক্তিসঙ্গত? আমি 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমিও মুক্তিযোদ্ধা ছিলাম। এখন আমি মুক্তিযোদ্ধাদের আর 1% কোটা দেওয়ার পক্ষে না। কারণ হচ্ছে 2 লক্ষ মুক্তিযোদ্ধা নিবন্ধিত আছে, গরিবের ট্যাক্সের পয়সা দেওয়া হচ্ছে, এর এখন 3 ভাগের 1 ভাগ আপনার অবৈধ, এটা প্রকৃত মুক্তিযোদ্ধা না। সুতরাং আর মুক্তিযুদ্ধ যারা করেছে তারা তো, আমি ছিলাম ইয়াংগেস্ট, সবাই তো প্রবীণ হয়ে গেছে, এখন তাদের নাতিপুতি ছাড়া ছেলেরা তার কোটা পাবে না। এবং এখন যেটি জারি করা হয়েছে সেটিতে কিন্তু আসলে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা। হ্যাঁ, সন্তানদের, মুক্তিযোদ্ধাদের এখন সন্তান আর চাকরির বয়স নাই। আমি বললাম, আমি কনিষ্ঠ ছিলাম, আমাকে দিয়েই আমি বলছি, আমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের চাকরির বয়স নাই, সুতরাং তাদের কোটার দরকার নেই। এটাই একটা বৈষম্য। গরিবের পয়সা দিয়ে কোটার দরকার নেই, নিবন্ধন বাতিল। হ্যাঁ, এত ভুয়া যে সরকার আছে সেই মুক্তিযোদ্ধা নিবন্ধন দিছে যার যার পার্টি করার জন্যে, দল ভারী করার জন্যে। সুতরাং মুক্তিযোদ্ধাদের আর কোনো কোটাই থাকা উচিত না। 1, 2 হলো যে ধরেন আপনি যেটা বলার চেষ্টা করছেন, ধরেন 300 আসন সংসদে আছে, 100 নারীদের কোটা কেন থাকবে? 100। আমার কথা হচ্ছে আগে যেমন 50টা ছিল, এটা সহনীয় পর্যায়ে ছিল, 100টা কোটা আবার এখনও সমাধান হয় নাই, তাদেরকে নির্বাচন করবে। নির্বাচন কেমনে করবে বলেন? যদি আপনি 300 আসনকে ভাগ করেন 100-তে, 100 নারী, তাহলে 3টা সিট নিয়ে তাকে ইলেকশন করতে হবে। আবার দৈব চয়ন ভিত্তিতে একবার আলোচনা হলো, ধরেন বিএনপির মির্জা আলমগীরের সিটে দৈব চয়ন ভিত্তিতে নারী কোটা পড়লো, তাহলে ওখানে উনি ইলেকশন করবে না? উনি কোথায় করবে? হ্যাঁ, তো সুতরাং আমি মনে করি যে কোটা যেটা চাকরি বৈষম্য আছে, এলাকা বেসিস বৈষম্য আছে, কারণ ভোলা আছে, উত্তরাঞ্চলে কিন্তু এখনও বৈষম্য আছে। আমি বলবো দেশের প্রায় 24.5% ভূমি এবং 24.5% জনগণ, কিন্তু সেখানে কিন্তু এখনও পশ্চাৎপদ আছে। সুতরাং আমি বলি যে এলাকা ভিত্তিক, ধরেন হিল ট্যাক্সে যদি যান আপনি, বাংলাদেশে অনেকেই জানে না শিক্ষার হার সবচেয়ে বেশি রাঙামাটিতে, কারণ ওই 3 অঞ্চলের যে কোঠা দেওয়া হয়েছিল আগে, এই কোঠা সব রাঙামাটি হলো নিয়ে গেছে। তো ওই বান্দরবন আর খাগড়াছড়ি এটা কিন্তু অনুন্নত, তারা কিন্তু কোঠার বেনিফিট তেমন পায় নাই। সুতরাং ভারতেও কোঠা আছে, কিন্তু কোঠাটা আপনার প্রত্যেক বছর রিভিউ করা দরকার। আসলে নারী, ধরেন চাকরিতে নারী কোঠা বললেন, দরকার নারীর কোঠা, নারী এখনও পশ্চাৎপদ আছে, কোঠা দরকার, কিন্তু নারী তো, আপনি নারীর কোঠা দরকার নেই, আমার মেয়ের কোঠার দরকার নেই। কোঠা এটা আপনাকে জরিপ করতে হবে, কোঠা পশ্চাৎপদ প্রকৃতপক্ষে কে, অর্থাৎ পশ্চাৎপদ ফ্যামিলির মেয়েদের জন্য কোঠা থাকতে পারবে এবং সর্বত্রই থাকতে পারবে, চাকরিতে বলেন, পলিটিক্সে বলেন, সর্বদিকে যার আসলেই দরকার সে যেন আসলে সুবিধাটা পায়। এখন কোঠা আপনি নারী কোঠা বলে দিলেন, সব ধনীর মেয়েরা কোঠা নিয়ে গেল, তাহলে লাভ হলো কি? এই জন্যে বলছি যে এটা প্রত্যেক বছর যে আপনার এটার জন্য আলাদা জরিপ করতে হবে, করে পশ্চাৎপদ ফ্যামিলিগুলো, এটা একটা গভর্নমেন্টের কাছে এটা ডেটা থাকবে, সেই অনুযায়ী সেই ফ্যামিলির কেউ যদি করে
কোটা ইয়ে করে, কোনো কিছুতে চাকরি হোক, যে কোনো কিছুতে হোক আবেদন করে, সে কোটা পাবে। আমি বলতে অঞ্চল ভিত্তিক নয়, এটা দেশ ভিত্তিক একটা জরিপ থাকা। দেশে ঢাকা শহরে তো পশ্চাৎ আছে না, বস্তি আছে না, 15 লক্ষ কর্ম আছে, রিক্সাওয়ালা আছে, শ্রমিক আছে, তাদের ছেলেমেয়েরা বঞ্চিত না, তারা কোটা পাবে। আমার মেয়ে কোটা পাবে কেন, আপনি কোটা পাবেন কেন? তাহলে তো কোটা গড়ে কোটা দিলে তো হবে না, কোটার বেনিফিট সুবিধা বঞ্চিতরা পাবে এইভাবে কোটা নির্ধারণ হয়। ধন্যবাদ এম এ আজিজ। এবার একটু আব্দুল্লাহ আলামিন আপনার কাছে জানতে চাই, এই যে খুব তড়িঘড়ি করে কিন্তু প্রজ্ঞাপনটা জারি করা হলো তাড়াহুড়োর মধ্যে, আসলে এত বড় একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত কি এত তাড়াহুড়ো করে নেওয়া উচিত হয়েছে? দেখেন, আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম আমরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছিলাম। সরাসরি ছাত্ররা কিন্তু কোটা বাতিল বলেন নাই, বলছেন যৌক্তিক কোটা সংস্কার। কারণ কোটা ব্যবস্থা এখন পর্যন্ত দরকার, কারণ আমাদের দেশে এখনও ভাইও বলতেছিলেন পশ্চাৎপদ জনগোষ্ঠী আছে, আমরা এটা অস্বীকার করতে পারবো না। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের প্রতিবন্ধী ভাইয়েরা যারা হচ্ছে স্বাভাবিকভাবেই রেসে পিছিয়ে থাকতেছেন, এটা তার মেধার কারণে না, এটা তার শারীরিক অক্ষমতার কারণে, তাদের জন্য কোটার ব্যবস্থাটা দরকার আছে। এই জন্য আমরা বলেছিলাম কোটা যৌক্তিক কোটা সংস্কার। কিন্তু ভাই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে কোটা সিস্টেম রিভিউয়ের জন্য আসলেই কমিটি দরকার, বা রিভিউ বা পর্যবেক্ষণের জন্য একটা কমিটি থাকা উচিত, যারা নিয়মিত জিনিসটারে রিভিউ করে সংস্কারের প্রক্রিয়া এটা চলতে থাকবে। কারণ এটা আজকে আমি করে দিলাম 15%, কালকে এটার মিস ইউজ হইতে পারে। যেই মিস ইউজটার কারণে আমাদের একটা গণবিপ্লব সংগঠিত হয়ে গেছে। 30% মুক্তিযুদ্ধের নাতিপুতিদের পর্যন্ত কোটাটা এক্সটেন্ড করা হয়েছে, যেটা পুরোপুরি অযৌক্তিক একটা ব্যাপার। মুক্তিযোদ্ধা ভাই বললেন প্রায় 2.5 লাখ বা 3 লাখ, আমি বললাম লিপিবদ্ধ থাকলে। এখন এর জন্য আমরা 30% রাইখা বাকি 70% মেধাবীদের জন্য, বা এখানে তো আরও কোটা ছিল, 56% কোটা ছিল সর্বমোট। তো এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা রাজনীতিবিদরা মূলত ব্যবহার করছে তাদের পলিটিক্যাল টুলস হিসেবে। কোটা, মেধা, এই শব্দগুলো ইউজ হয়েছে পলিটিক্যাল টুলস হিসেবে। এই শব্দগুলোর আবার ফায়দা নিয়েছে আমলারা। মানে এখানে কোনো যৌক্তিকভাবে চিন্তা করা হয় নাই যে আমরা মেধাবীরে কীভাবে স্পেস দিব, আমাদের দেশটা কিভাবে মেধাবীদের নিয়ে সামনে আগাবে, এইরকম চিন্তা করে নেই। চিন্তা করছে যে আমার দলকে কিভাবে শক্তিশালী করব, আমার দলের আমলা। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কীরকম বাড়াতে আমি পারতেছি, এরকম একটা চিন্তা থেকে এই ধরনের কোটা সিস্টেম হয়েছে। এখন যেই সিস্টেমটার কথা বলা হচ্ছে, বা নতুন প্রজ্ঞাপনে 7%-এর কথা বলা হচ্ছে, সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা যেটা বলা হয়েছে, বাঙালি ব্যতীত অন্যান্য যেই জাতিসত্তা, তারা স্বাভাবিকভাবে বাঙালি জাতিগোষ্ঠী আমরা ম্যাক্সিমাম হওয়ার কারণে আমাদের তুলনায় পিছিয়ে আছেন, এবং হচ্ছে তাদের ভৌগোলিক অবস্থান নানা কারণে, ভূমির মালিকানা নানা কারণে, সেই সাথে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যাদের কথা বলা হচ্ছে 2%। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের, আমিও ভাইয়ের সাথে একমত। আসলে মুক্তিযোদ্ধাদের তো চাকরির বয়স নাই, এবং তাদের সন্তানদেরও আসলে খুব একটা মানে পাওয়া যাবে না, 5% কভার করার মতো থাকবে না। তো এই জন্য এটা আরও যৌক্তিক হওয়া উচিত। এবং হচ্ছে যদি কোনো জায়গায় এরকম হয় যে কোটায় পাওয়া না যাচ্ছে, সেই ক্ষেত্রে মেধা তালিকা দিয়ে এটা পূর্ণ করারও সিস্টেম থাকতে হবে। এবং হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাটা আরও পুনর্বিবেচনা করা প্রয়োজন। এবং আপনি যেটা কোশ্চেন করেছেন সেটাই আমি একমত, যে এই সিদ্ধান্তটা আরও একটু মানে অংশীজন সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে, বিশ্লেষকদের সাথে আলোচনা করে যদি করা হতো, তাহলে জিনিসটা আরও সুন্দর হতো। আর নারী কোটার ব্যাপারে একটা কথা আসছে, সেই ব্যাপারে আমরা যেটা বলি যে এডুকেটেড নারীরা যারা কোটা সংস্কার আন্দোলন করেছেন, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, তারাই বলেছেন যে আসলে আমাদের জন্য আর কোটা দরকার নেই। হ্যাঁ, ওই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে, আমরা এটাতে একমত। তো যৌক্তিক সংস্কারের ক্ষেত্রে বা এখন চাকরির জগতে বা এখন এডুকেশনাল জগতে আমরা দেখি যে নারী পুরুষের অংশগ্রহণটা আছে। এখানে দুইটা জিনিস আমাদের ভাগ করা উচিত, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বা চাকরির জগৎ, একটা রাজনৈতিক জগৎ। আমাদের প্রাতিষ্ঠানিক চাকরির জগৎ বা শিক্ষা জগতে এখন নারীদের, আমরা কালকে রেজাল্ট পাবলিশ হয়েছে, আমরা দেখছি যে নারীদের পার্টিসিপেশন সব জায়গায় ছেলেদের অনেক জায়গায় বেশি বা সমান সমান। তো এই ক্ষেত্রে কোটা না হইলেও
মানে চলে, এটা নারীদের পক্ষ থেকে, নারী শিক্ষার্থীদের পক্ষ থেকেই আসছে। কিন্তু রাজনৈতিক স্ফেয়ারে এখনও নারীদেরকে যেই স্পেসটা হয়ে ওঠা দরকার ছিল ওটা হয়নি। এই জন্য আমরা মনে করি যে রাজনৈতিক স্ফেয়ারে নারীদের জন্য বিশেষ এই কোটা আমরা বলি না, এই সংরক্ষিত যেই আলাপটা আছে এটা থাকা উচিত। এখন এটা কোন প্রক্রিয়ায় হবে আমরা বলেছিলাম নির্বাচনের ভিত্তিতে। এনসিপির রাজনৈতিক পজিশন হচ্ছে নির্বাচনের ভিত্তিতে হোক, যাতে এটা এরকম না হয়ে যায় যে অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য সময় কি হয়েছে যে একজন নেতাকে বা দলীয় প্রধানকে মেনটেন করতেছেন নারী নেত্রীরা, তার বদৌলতে তারা হচ্ছে সংরক্ষিত এমপি হয়ে যাচ্ছেন। এবং এই প্রক্রিয়া দেখা গেছে সংসদে গিয়ে গান গাইতেছেন, কেউ বক্তব্য দিতে পারতেছেন না, রিডিং পড়তেছেন, আমরা কিন্তু এগুলো দেখছি সংসদে। তো এগুলো হয়ে গেছে, এইটা হচ্ছে একদম মানে টোকেন পোস্ট হয়ে গেছে, এটা যাতে না হয়। এখনও কিন্তু নারীদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যে নারী কোটাটা বাতিল করা হলো বা দেয়া হলো না, এর মাধ্যমে কি আমরা বলতে পারি যে বাংলাদেশে এখন সরকার মনে করছে যে জেন্ডার সমতাটা চলে এসেছে এবং নারীরা প্রতিকূল অবস্থা থেকে উত্তরণ পেয়েছে? না, গড়ের নারী বললেন না, আমি যেটা আগে বলেছি যে আপনাকে দেখতে হবে পিছিয়ে পড়া নারীটাকে। তার জন্য অবশ্যই আমাদের সমাজে এখনো অঞ্চলভিত্তিক নারী প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কোঠার আমি আর প্রয়োজন দেখি না। হ্যাঁ, মুক্তিযোদ্ধার কোঠায় আমার মনে হয় যে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা অনেকটা 12 বছর বানাইছে, এগুলোর সন্তান থাকতে পারে। প্রকৃত মুক্তিযোদ্ধার আর কোনো সন্তান নাই এখন। আর নাতিপুতি তো রাখাই হবে না, নাতিপুতির জন্য তো এরা জীবনই দিছে। হ্যাঁ, নাতিপুতি কেন থাকবে? 14 গোষ্ঠী থাকবে, 2.25 লক্ষ নিবন্ধিত আছে, মুক্তিযোদ্ধা আছে। এখন খুব বেশি হলে 50-60 হাজার প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন, এর ভিতরে অনেকে নিবন্ধনও নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে ঢালাওভাবে নারী কোঠা, ঢালাওভাবে বঞ্চিত কোঠা, এভাবে দেখলে আপনি দেখবেন যে উপরের স্তরের অর্থাৎ অগ্রসর নারীরাই সব নিয়ে যাবে, অগ্রসর প্রতিবন্ধী নিয়ে যাবে, বড় ফ্যামিলির প্রতিবন্ধী নিয়ে যাবে। সুতরাং এটার জন্য স্পেসিফিক জরিপ করে প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া। আর রাজনীতির কথা হচ্ছে কি, ধরেন এটা পৃথিবীতে আপনার জুতো পলিশের ছেলেও প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, বাদাম বিক্রেতাও আছে। আমাদেরও তো মৌলানা ভাসানী খুব একটা লেখাপড়া জানতেন না। হ্যাঁ, রাজনীতিতে স্বশিক্ষিত দরকার। তবে আমাদের দেশে যেটা হয়ে গেছে এখন, কিন্তু গ্রাম অঞ্চলে যদি যান, আসলে লেখাপড়া জানার লোক কিন্তু পলিটিক্সটা ডমিনেট করতেছে বেশি। এখানে একটা ব্যারিয়ার থাকলে খারাপ হয় না, অন্তত কিছুদিনের জন্য। সারা জীবন পলিটিক্সে কিন্তু শিক্ষার যদি লেভেল করে দেন তাহলে তো পলিটিক্স হবে না। পলিটিক্স হলো দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা এবং স্বশিক্ষিত, এটাই দরকার। কিন্তু এখন যেটা হয় আপনার গ্রাম অঞ্চলে, এই যে ধরেন গুন্ডামি, চাঁদাবাজি যেগুলো হচ্ছে, এটা একটা শিক্ষিত লোক যত দ্রুত এটা করবে না, একটা অশিক্ষিত লোক দ্রুতই করতে পারবে। সুতরাং আপনি দেখেন যারা ইউনিভার্সিটিতে পড়ে গেছে, এই যে ধরেন এই যে 2টা গোলমাল ঘটলো, আপনি দেখেন তো ইউনিভার্সিটি পড়ুয়া কে আছে? হ্যাঁ, আপনার 2টা ঘটনা ঘটছে এখন। একটা ইয়েতে ঘটছে, ওই মিটফোর্ড হসপিটালের সামনে ঘটছে, আর একটা খুলনা, আর একটা গেছে সুজানগর, পাবনা। আপনি বলেন কয়টা শিক্ষিত লোক আছে এখানে? আপনি যদি কালচারালি উন্নত হয় এবং শিক্ষিত হয়, তার কিন্তু সমাজের ব্যারিয়ারগুলো কিছুটা মানে। সুতরাং এখানেও ভাবা যায় কি না, আমি রাজনীতিতে কোনো শিক্ষার ব্যারিয়ার দিতে চাই না, তবে আমাদের দেশে যেরকম হয়ে গেছে রাজনীতিটা, আমরা অনেক সূচকে আগাচ্ছি। 54 বছরের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। আপনারা ধরেন এই যে এখন ঐক্যমত কমিশন আলোচনা এবং রাজনৈতিকভাবে মানুষকে শিক্ষিত করার জন্য আসলে কি উদ্যোগ গ্রহণ করা উচিত আমাদের? এটা হলো পার্টি করে। ধরেন উন্নত দেশগুলোতে ছায়া মন্ত্রিসভা থাকে, আমাদের দেশে সেই কালচার নেই। আমাদের দেশে সোজাসুজি ক্ষমতায় যেতে চায়। রাজনীতির ভিতরে আপনি বলেন তো বড় দলগুলো আছে যারা এখন আছে, হ্যাঁ, ধরেন এই যে ওনাদের এনসিপি আছে, ওনারা তো এখনই ওনারা ক্ষমতায় যেতে চায়। ওনাদের ভিতরে এই একটা মিনিস্ট্রিতে যখন একটা আমলার সেক্রেটারি মাথার উপরে বসবে, সেক্রেটারি তো মিসগাইড করবে। সুতরাং মন্ত্রণালয় চালানোরও একটা ট্রেনিং লাগে। এই জন্য ছায়া মন্ত্রী পরিষদ থাকলে যার ধরেন প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য একটা করে লোক সিলেক্ট করা থাকবে, যে দিকে পারদর্শী তার একটা ট্রেনিং হয়। আমাদের দেশে সেইটা নাই। সুতরাং আমার মনে হয় যে জাতীয় ইস্যুগুলোতে যতক্ষণ পর্যন্ত
মানে জাতীয় বিশেষ করে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হতে পারবে, যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন এগুলো তৈরি না হবে, ততক্ষণ কিন্তু এই বৈষম্যটা কাজ করবে। মানুষের সাংস্কৃতিক ডেভেলপমেন্টটা কিন্তু হবে না। এই তো ধরেন এই যে চতুর্থ শিল্প বিপ্লব আসতেছে, আমি তো নিজেই লিখছি যে এই দেশের কোনো বুয়েট সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান একদমই তাই, মানুষের আত্মার উন্নতি সাধন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আব্দুল্লাহ আল আমিন, আপনার কাছে যদি আবারও একটু শুনি যে এই যে আমাদের দুজন নারী নেত্রী কিন্তু নেতৃত্ব দিয়েছে বিগত কয়েক বছর ধরে, সেটিকে কি আমরা আসলে নারীর ক্ষমতায়ন বা আসলে নারীরা একদম জেন্ডার সমতায় পৌঁছাতে না পারলেও যৌক্তিকভাবে অন্তর্ভুক্তি নারীদের নিশ্চিত হয়েছে, সেটি বলতে পারি কি? দেখেন, আমি এটা মনে করি না। কেন মনে করি না? কারণ হচ্ছে আমাদের দেশে যেই দুইজন নারীর কথা বলেছেন তাদের বাইরে অন্য যাদের আমরা পলিটিক্যাল স্ফিয়ারে দেখি তাদের কথা তো আমি বলছি একটু আগে। আর যেই দুইজনের কথা আসছেন তাদের প্রতি সম্মান রেখেই বলি যে আসলে ওনারা আসছেন হচ্ছে পুরুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। শেখ সাহেব মারা গেছেন শেখ সাহেবের কন্যা, মানুষ কিন্তু ওই হিসাবে তারে অ্যাড্রেস করছে। জিয়াউর রহমান সাহেব মারা গেছেন জিয়াউর রহমানের ওয়াইফ। এইভাবে যে আশাটা, এটা তো নারীর ক্ষমতায়ন না, এটা এক ধরনের উত্তরাধিকার। তাহলে এই জায়গায় নারীর বসে কি ক্ষমতায়ন হচ্ছে আসলে একজন মানুষ, একজন নারী, একজন কৃষকের সন্তান, একজন শিক্ষকের সন্তান, উনি আমি যদি পলিটিক্স করে আমি প্রাইম মিনিস্টার হতে পারি, উনিও পলিটিক্স করে প্রাইম মিনিস্টার হতে পারেন। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এই প্রক্রিয়াটাই আমাদের দেশে এখনো ওপেন হয়নি। তো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেই জন্য কি আসলে নারী কোটাটা থাকা উচিত ছিল কিনা? আমরা মনে করি রাজনৈতিক ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে। চাকরির ক্ষেত্রে আমরা মনে করি যে নারীদের, এবং নারীরাই মনে করে, আন্দোলনের সময় আমরা নারীদের সাথে কথা বলে যেটা বুঝেছি, নারী শিক্ষার্থীরাই মনে করে যে তাদের ক্ষেত্রে, এবং ভাইও বলেছে ভাইয়ের সন্তানেরও দরকার নেই, যে নারী শিক্ষার্থীরাই মনে করে যে তাদের এই পড়ালেখার জগতে, চাকরির জগতে যেই ধরনের প্রতিবন্ধকতা, এইটা মোটামুটি কেটে গেছে। কিন্তু আপনি যেই কোশ্চেনটা করছেন নিরাপত্তার, এটা কিন্তু কোটার রিলেটেড সমস্যা না, এটা রাজনীতির সাথে এবং আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত, এবং মানুষের মনের যেই ডেভেলপমেন্ট, কালচারাল যে ডেভেলপমেন্ট, ওইটার সাথে জড়িত। আমি অনেক শিক্ষিত, এবং অনেক শিক্ষিত মানুষ কিন্তু অনেক ক্রাইম করে, সাথে সাথে কিন্তু নিয়ন্ত্রণের একটা ব্যাপার, অনেক শিক্ষিত মানুষও কিন্তু নারীর প্রতি খুব খারাপ আচরণ করে। তো এটা কিন্তু শিক্ষা, কোটা বা চাকরির সাথে সম্পর্ক না, এটা হচ্ছে তার কালচারাল ডেভেলপমেন্টের সাথে। এখন কেন এমন হচ্ছে? নারীর প্রতি সহিংসতা এবং বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা আমরা দেখতে পাচ্ছি। এ থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে ওই অর্থে নাই, কিন্তু যেটা হচ্ছে যে কিছু ধরনের সাম্প্রদায়িক মানে উগ্রতা আমরা দেখতে পাচ্ছি। যেমন কালকেও আমরা দেখলাম যে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে কোপানো হয়েছে। এবং এই যে ব্যাপারগুলো আমরা মনে করি যে অবশ্যই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রং অবস্থান নিতে হবে। ইন্টারিম কোনোভাবেই এই দায়বদ্ধতা এড়াইতে পারবে না, যে দেশে আইনের শাসন। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। যদি সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা না হয় তাহলে এটার দায় ইন্টারিমেন্ট নিতে হবে, এবং হচ্ছে নারীরা যদি তার নিরাপত্তা বোধ না করে এটার দায় সরকারের নিতে হবে, এবং হচ্ছে সরকারের এই স্পেসটা করে দিতে হবে। এবং এটা কখন হবে? যখন নারীরা দেখবে যে আইনের শাসন বা একটা ঘটনা ঘটতেছে, বিচার হচ্ছে, যখন মানুষ দেখবে যে আমার উপর হামলা হচ্ছে, একটা বিচার হচ্ছে, আমি আইনের আশ্রয় নিতে পারতেছি। কিন্তু আমরা কি দেখি যে অনেক ক্ষেত্রে কি দেখলাম, আমি লালমনিরহাট পদযাত্রায় গেছি, যেই দিন পদযাত্রায় আমরা এনসিপির পদযাত্রায় গেছি, ওই দিন আমরা গিয়ে শুনি যে এখানে মিছিল আসতেছে, ককটেল বিস্ফোরণ হবে। কেন? ওই থানায় একজন চাঁদাবাজকে অ্যারেস্ট করা হয়েছে, বাংলাদেশের একটা বিগ পলিটিক্যাল পার্টির চাঁদাবাজ, তারা অ্যারেস্ট করা হয়েছে, তারা ছাড়াই নিতে থানা ঘেরাও করছে, থানা ঘেরাও করে থানায় হামলা করছে, এরপর হচ্ছে এলাকায় ককটেল বিস্ফোরণ শুরু করছে। এই যে ব্যাপারগুলো, মানে প্রশাসন যদি তার দায়িত্ব পালন না করতে পারে, এটা প্রশাসনের স্ট্রংলি বলতে হবে যে আমি দায়িত্ব পালন করতে পারতেছি অথবা পারতেছি না, কেন পারতেছি না এটাও তার ক্লিয়ার করতে হবে। কিন্তু এইভাবে তো অসংজ্ঞায়িত অবস্থায় বা অনিরাপদ অবস্থায় জাতিরে ছেড়ে দিতে পারবে না। এম এ আজিজের কাছে আবারও একটু আসি যে
এই যে কোটাটা কিন্তু প্রথমে আসলে বৈষম্য দূর করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল, এরপর মুক্তিযোদ্ধাদের যে কথাটা আপনি বললেন যে আস্তে আস্তে সেটা উত্তরাধিকার সম্পত্তি হিসেবে পরিণত হয়ে গেছে, এইটা আসলে কেন হয়েছে? প্রাতিষ্ঠানিক পর্যালোচনার অভাবে নাকি কারোর গাফিলতির কারণে? না, মুক্তিযুদ্ধটা হয়েছে যে সরকার আছে তার কিছু সাপোর্টার বানানো এবং সব ধরনের কোটার বাড়ানো। মধ্যে সেটা হয়েছে। হ্যাঁ, সব ধরনের না, ওই ধরনের সময় হয়তো তদবির হয়েছে। যেমন আমার সহালোচক বলল, নারীদের যারা আন্দোলন করেছে তারা কিন্তু মোটামুটি শহরভিত্তিক এবং অগ্রসর, এই নারীদের কোঠা না দরকার পড়তে পারে, কিন্তু 80% লোক গ্রামে বাস করে এবং এই 80% যে গ্রামে বাস করা নারী, তাদের কিন্তু কোঠার দরকার আছে। আমি বলছি অনগ্রসর বহু গ্রামে বহুত আছে, তাদের জন্য দরকার আছে। এমনি ধরেন মেয়েরা এখন পরীক্ষায় ভালো করতেছে, তারা লেখাপড়া করে, তারা ধরেন বাইরে আড্ডা মারে না, ছেলেরা মারে, এই জন্য কিন্তু লেখাপড়ার অগ্রসর হচ্ছে, কিন্তু এইটা চলমান থাকতে হবে। এবং আমাদের শহর এবং গ্রামে বিরাট বৈষম্য, সুতরাং কোঠা এই জন্যই প্রয়োজন। ওখানে পশ্চাৎপদ যারাই থাকুক, ছেলেই থাকুক মেয়েই থাকুক, এখানে কোঠার দরকার আছে। এমনকি অঞ্চল ভিত্তিকও আমাদের অনেক অঞ্চল দেখেন উন্নত, অনেক অঞ্চল কিন্তু অনুন্নত, সেটাও খেয়াল করতে হবে। সুতরাং এইভাবে এটা থাকতে হবে। আর আপনার যেটা বললেন যে ধরেন এখন ধরেন রাজনীতি 5ই অগাস্টের পরে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটছে, যে এখন কিন্তু সব এলাকায় সৎ লোকের কিন্তু রাজনীতিতেও সৎ লোকের কিন্তু ডিমান্ড তৈরি হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যে ঘটনাগুলি ঘটছে হঠাৎ করে ঘটে না। আপনি দেখেন আমাদের 5 তারিখের পরে যেভাবে সহিংসতাটা ছিল, ধরেন মানে যেটাকে বলা হয় মব জাস্টিস বলে তো কিছু নাই, মব জাস্টিস হয়েছে, ভাঙাচুরা এই সেই। এই যে অনেক সময় দেখা গেছে যে সরকার নির্বিকার থাকছে, ঘটনা ঘটতেছে সরকার নির্বিকার থাকছে। আবার দেখেন পুলিশ কোনো জায়গায় ধরেন এই যে হামিদ সাহেব চলে গেল, প্রেসিডেন্ট ছিল, চলে গেল, সেখানে 3 জন পুলিশ সাসপেন্ড হলো। চিটাগাঙে ওই যেটা বললো যে একটা ছাত্রকে, সে নাকি ছাত্রলীগের, তাকে ধরে থানায় দিছে, নিষিদ্ধ হিসাবে ধরতে, তার বিরুদ্ধে কোনো কেস নাই, কিছু নাই, পুলিশ ছেড়ে দিছে, সে পুলিশ হয়ে গেছে, মানে সে ওএসডি হয়ে গেছে। তো এই জন্যেই হচ্ছে কি পুলিশ এখন বোঝে না যে সে কোনটা করতে গিয়ে কোন বিপদে পড়ে। এই জন্য পুলিশ কিন্তু এখানে তো আইন শৃঙ্খলার ব্যাপার, ধরেন যে ঘটনাগুলি ঘটছে এটা হচ্ছে এখন আমি বলবো অভ্যুত্থানের যে পরে যে ঘটনা ঘটছে এটার একটা চলমান প্রতিক্রিয়া ঘটতেছে। এখানে আইন শৃঙ্খলা সরকার ঠিকই বলেছে, সরকারকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ধরেন এই যে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছে, এখানে তো বিএনপি তো দোষ বলছে, বিএনপির আপনার মহাসচিব তো বলছে যে তাদের বিচার করা হোক, হ্যাঁ সামারি ট্রায়াল করে বিচার করা হোক, যে বিভৎস ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হওয়া উচিত। এখানে ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, কে কোন দলের সেটা তো দেখার বিষয় নয়। এখন তো যেভাবে আমাদের সমাজটা 5ই আগস্টের পরে যে এলোমেলো হয়ে গেছে, এটাকে নিয়ন্ত্রণ আনতে হবে, আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে একদমই হবে। তাই। হ্যাঁ, তাছাড়া সম্ভব হবে না। কি করলে আসলে মেধা এবং সুযোগ বা মেধা এবং কোটা পরস্পরের বিপরীত না হয়ে, প্রতিদ্বন্দ্বী না হয়ে পরিপূরক হয়ে কাজ করবে এবং একটা ন্যায্য সমাজ গঠনে সাহায্য করবে? এই ক্ষেত্রে আমরা মনে করি যে ওই যে যৌক্তিক যেই রিভিউ সিস্টেম, যৌক্তিক যে পর্যালোচনার সিস্টেম, এইটা নিয়মিত থাকতে হবে। আমাদের যেটা হয়েছে, আমাদের দেশটা হয় আমলাতান্ত্রিক, নাইলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, নাইলে এক ধরনের হচ্ছে ফ্যাসিস্ট বা রাজনৈতিক মাফিয়া কাঠামোর হাতে পড়ে যায়। এই জন্য দেখা যায় যে ভালো কাজটাও ভালো ওয়েতে করা হয় না, মানে যেটা করা উচিত ওইটাও করা হয় না। তো আমাদের এই দেশে প্রচুর মেধাবী মানুষ আছে, যারা বাংলাদেশে অনেকেই আছে যে বাংলাদেশে কিছু করতে না পেরে বাইরে গিয়ে খুব ভালো করতেছে, কিন্তু আমরা তাদের রাখতে পারতেছি না। ব্রেন ড্রেনের কথা যেটা আমরা বলি, তো আমাদের যেটা উচিত বলে আমি মনে করি যে এই ইন্টারিম সরকার, গণ অভ্যুত্থানের ফলে আসা সরকার, সে অনেক সংস্কারের কথা বলতেছে, কিন্তু এইখানে আমাদের একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হওয়া দরকার বাংলাদেশের। বাংলাদেশের ফ্যাসিস্ট রাজনৈতিক দলগুলো সবগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান, মানে আমাদের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে, আমাদের দুদক থেকে শুরু করে, আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে, আমাদের সব কিছু ধ্বংস করে দিচ্ছে। হয়ে গেছে কি একটা তেলবাজির প্রশাসন, মানে যে যারা তেল দিতে পারতেছে সে
সামনের দিকে আগাচ্ছে, কিন্তু যে মেধাবী সে সামনের দিকে আগাইতে পারতেছে না। আমাদের এখানে হবে হচ্ছে যোগ্যতা, যে সে হয়তোবা ঠোঁটকাটা, সে হয়তোবা আমার পক্ষে কথা বলতেছে না, কিন্তু এই পোস্টের জন্য সে ক্যাপাবল, তাকে আমাদের এখানে পজিট করতে হবে। উনি হয়তোবা আমার পক্ষে থাকবে না, আমাকে ভোট দিবেন না, কিন্তু এই পদের জন্য উনি সবচেয়ে ক্যাপাবল দেশের একদমই জন্য। তাই, এবং সৎ মানুষ হ্যাঁ, সৎ হওয়াটা মানুষ, সবচেয়ে বেশি তাকে আমার জরুরি। এখানে পজিট করতে হবে। কিন্তু আমরা সবসময় চিন্তা করছি কি, আমার লোকটা পজিট করতে হবে, আমার ভাইকে পজিট করতে হবে, নিজের সুবিধাটা নিজের কিভাবে সুবিধাটা আদায় আদায় করতে করতে হবে। এই যে পারবো। দলীয় সংকীর্ণ চিন্তা বা স্বজনপ্রীতির চিন্তা, এটা থেকে আমরা আমাদের সেগুলো বেরিয়ে থেকে যাবো। আশা করছি আমরা বের হয়ে আসব। আবার একটু এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে নতুন প্রজ্ঞাপনটা জারি করা হলো কোটার ব্যাপারে, আপনার কি মনে হয় যে আসলে সমাজবিজ্ঞানী বা নীতি নির্ধারক বা আসলে যেসব প্রান্তিক মানুষের কথা আপনি বলছিলেন যে বারবার গ্রামের ওই মেয়েটা বঞ্চিত, ওই ছেলেটা বঞ্চিত, তাদের মতামত নিয়ে তারপরে করা উচিত ছিল? না, তাদের মতামত তো যায় না। সরকার ধরেন এখন তো ঐক্যমত্য কমিশন আছে, সেখানে আলোচনা করলেই ভিন্ন ভিন্ন মত আসতো, সেখান থেকে ভালো। হঠাৎ করে এই আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সব দায়িত্ব নিয়ে বসে আছে, সব কিছু তারা করতে পারে। প্রেস সেক্রেটারি তো বলছেই এটা অভ্যুত্থানের সরকার, তাদের সব দায়িত্ব আছে, তারা সব কিছু করতে পারে। এটা ঠিক না, এটা নামটাই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আমাদের সংবিধানেও নাই। প্রশ্ন করলে যে সংবিধান ঠিক না, ঠিক না, ঠিক না, সংস্কার করবেন। হ্যাঁ, কারণ যখন ওত নেয় তখন তো সংবিধান সমুন্নত রাখার অতির নিচে এই প্রেসিডেন্টের কাছে। তো সংবিধান সংস্কার করতে হলে তো ওতভঙ্গ হয় তাদের। যাই হোক, ওই আলোচনা আমি করছি না। আমি বলতে চাই যে ধরেন যতক্ষণ পর্যন্ত এই দেশের সাংস্কৃতিক, ধরেন ব্রিটেনে রাজা আছে, সরকার ভেঙে দিতে পারে, ওখানে প্রধানমন্ত্রী আছে না, সবই তো আছে, পার্লামেন্ট আছে, তাদের লিখিত কনস্টিটিউশন নেই, তারা ড্রাফটের উপরে দেশ চালায়, কোনো সমস্যা হয় না। সারা পৃথিবী ওয়েস্টমিনিস্টার সিস্টেম তাদের ফলো করে। আমেরিকাতে একটা স্টেটের নির্বাচন হলো, স্টেটের এক ভোট, পপুলার ভোট বেশি পাইলে সব সিনেটর তারা লয়ে গেল, এটা সিস্টেম কাজ হচ্ছে, তো তারা মানছে। আমাদের এখানে না মানার টেন্ডেন্সিটা খুব বেশি। হ্যাঁ, আমরা এই জন্যই বলছি যে ধরেন এখন একটা জায়গায় 5ই আগস্টের পরে একটা অভ্যুত্থানের জায়গায় একটা পরিবর্তন তো ঘটছে, মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে আমরা এখন আইনের শাসন চাই, সুশাসন চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। তা আমরা, এটা তো আর সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই, সোভিয়েত ইউনিয়নে হয়েছে, চীনে হয়েছে, তারপরে সোভিয়েত ইউনিয়নে 2 যুগ লাগছে কালচারাল বিপ্লব করতে, মানুষের মনোজগৎ পরিবর্তন করতে। আমাকে দিয়ে, আপনাকে দিয়ে, ওনাকে দিয়েই তো দেশ। আমাদের মনোজগতের পরিবর্তন যদি না হয় তাহলে আপনার দেশটা সঠিকভাবে চলবে কেমনে? তা আমরা তো এটা 5ই আগস্টের পরে আমাদের এই সুযোগটা আসছে। আমরা চাই যে আমরা যেহেতু বললাম তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই, তো আমাদের অন্ততপক্ষে 4-5টা নির্বাচনের মধ্যে দিয়ে যদি সততার সাথে হয় নির্বাচন, দেশ গড়ার জন্য হয়, দেশের জন্য, মানুষের জন্য হয়, তাহলে দেখবেন আমার আপনার মনোজগৎ পরিবর্তন ঘটবে। একদমই তাই, সুষ্ঠু একটি নির্বাচনই আমাদের প্রত্যাশা এবং আমাদের স্বপ্নের সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে একসাথে কাজ করব, সেটাই আমাদের সকলের চাও। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। কোটা ব্যবস্থার মূল লক্ষ্য শিক্ষা, চাকরি ও রাজনীতিতে দেশের সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এর জন্য একটি তথ্যভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তঃসম্পর্কীয় কোটা নীতি করার প্রয়োজন ছিল, কিন্তু রাষ্ট্র তা করতে পারেনি, বরং রাজনৈতিক চাপে, জনপ্রিয়তার মোহে কিংবা সংখ্যাগরিষ্ঠের সুবিধাবাদী দৃষ্টিভঙ্গি থেকে একের পর এক দায়সারা কোটা নীতি করা হয়েছে। ফলে প্রকৃতপক্ষে যারা কাঠামোগত বৈষম্যের শিকার, তাদের অধিকার নিশ্চিত হয়নি, উপরন্তু কোটাকে কেন্দ্র করে সমাজ বিভাজিত হয়েছে, নানাবিধ চাপ ও মতলবে প্রশ্নবিদ্ধ হয়েছে কোটা পদ্ধতি। এখন সময় একটি সুস্পষ্ট, পরিকল্পিত, তথ্যভিত্তিক ও বিবর্তনশীল কোটা নীতির রূপরেখা তৈরি করা, যা নিশ্চিত করবে শিক্ষা, চাকরি ও রাজনীতিতে দেশের সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি। সে প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজন।